মনে প্রভাব পড়েছে অপরার। এতগুলো বছরে সে ভুলে বসেছিল এ বাড়িটা তার নয়, এ বাড়ির একজন সদস্য সে নয়। সে কেবল ভালো মানুষগুলোর দয়ায় বেঁচে আছে। এই বিষয়টা নিয়ে ভেবে সমস্ত রাত পার হলো তার। ভোরের এক প্রহরে অনুভব করলো কান্নার দরুন নাক বন্ধ হয়ে আছে। এই সময় এক কাপ চা প্রয়োজন। সে সুন্দর মতন চা আনতে গেল। রান্নাঘরে যাওয়ার পথে একটি গলা শোনা গেল। কণ্ঠস্বরটি কিয়ানের। অপরা কিছু শোনার প্রয়াস করতেই বেখেয়ালে হাত লেগে একটি গ্লাস পড়ে গেল। সঙ্গে সঙ্গে সেটা ভেঙে কয়েক টুকরো হয়ে পড়ল মেঝেতে। অপরা হতাশ হয়ে চাইল। অন্ধকার করা ছিল, মুহূর্তেই লাইটে জ্বলে উঠল। চোরের মতন চেয়ে রইল অপরা। এদিকে কিয়ান একটু দ্বিধান্বিত। ও বিচলিত সুরে বলল, আপু, অন্ধকারে এখানে কেন এসেছো? সে মিথ্যে বলল না, সত্যিটাই বলল। চায়ের কথা শুনে কিয়ান নিজেও হাসলো, বলল, আমিও চা বানাতে এসেছিলাম। কিভাবে মিললো বলো তো? সত্যি কি তাই, নাকি পালানোর মতলব? অপরার মন বিষয়টি মানতে পারল না। কিয়ান যদিও চায়ের জন্য পানি বসালো, অপরা তবু বিশ্বাস করতে পারল না। কিন্তু মুখে যে বলবে সে উপায়ও নেই। কিছু সময় পর চা বানানো হয়ে গেল। কিয়ান শুধালো, এখনই দিব তোমায়? না, একটু পরে নিয়ে নিব। ঠিক আছে। নিজের কাপটি তুলে নিয়ে চলে গেল কিয়ান। সেই সুযোগে এদিক সেদিক উকি মারল অপরা, তবে বিস্তর কিছু বুঝতে পারল না। একটু স্মরণ করার চেষ্টা করলো কিয়ান ভাই যে কিছু একটা লুকোচ্ছেন, সেটা একদম পরিষ্কার। ভোরের আধো অন্ধকারে মিশে গেল। ঝকঝকে আলোর মাঝে পৃথিবীর বুকে আলো এসে পৌঁছেছে। অপরা তখন বসার ঘরে বসে। বরাবরের মতনই বড় গিন্নি ঘুম থেকে সবার পূর্বে উঠেছেন। তিনি এসে দেখলেন বাড়ির এই মেয়েটা চুপচাপ বসে আছে, হাতে চায়ের কাপ। সকাল সকাল চা খাওয়াও হয়ে গেল? অপু ঘাড় ফিরিয়ে যায়। বড় গিন্নিকে দেখে তার ভালো লাগে। খেয়েছি অনেক আগেই। তাহলে হাতে কাপ নিয়ে বসে আসিস যে? সময় কিভাবে যে গেল বড় মা। কথাটা বলতে বলতে উঠে গেল অপরা। সেই সময়েই দোতলা থেকে নেমে এলো পিটুনি খাওয়া তিনটে পুরুষ। তাদের মধ্যে কিয়ানের হাতে চায়ের খাপ। অয়ন বিষয়টি লক্ষ্য করল, বুঝতে পারলো দুজনের চায় কি পাত্র থেকে এসেছে। ও নুহাসকে বলল, তুমি আজ থেকে যেতে পারবে না। ভাইয়া, একটু সমস্যা হয়ে যাবে। মা দেখো তো নুহাস কি বলে, ও নাকি চলে যাবে, এর মানে হয় বলো? বড় গিন্নি এগিয়ে এলেন। ঘটনা শুনল নুহাস সত্যিই চলে যেতে চায়, অথচ ছেলেটার হাতে এখনো ব্যান্ডেজ করা। দেখি ছেলে, তুমি কি বললে তুমি? আন্টি, আপনারা শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। এইটুকু ব্যথা। এইটুকু মাথা ব্যথা? তুমি আমাদের পর নুহাস, অয়ন ও কিয়ানের মতোই আজ থেকে যাবে, কোনো কথা নয়, বুঝলে? এই কথার বিপরীতে নুহাসের কথা হারিয়ে গেল। কিয়ান বলল, আরে থেকেই যাও না, সন্ধ্যায় মুড়ি মাখা আর আড্ডা হবে। তাই এই শরীরে আড্ডাও চলছে? আড্ডা কি দোষ বলো তো চাচি? ঠিক আছে, সে না আড্ডা হবে। এখন তোরা বস তো, তিনজনকে ওষুধ দিতে হবে তো। কথা মতন ওরা তিনজনই সোফায় বসলো। অপরা আগেই উঠে গিয়েছে, সে এখন বড় মাকে সাহায্য করছে। খাবার বসিয়ে দিয়ে বড় গিন্নি ছুটলেন ওষুধ আনতে। কিছু ওষুধ খালি পেটে খেতে হবে। বড় গিন্নি যখন ওষুধ নিয়ে ফিরলেন, অয়ন বলে উঠল, এখনো আমরা ছোট আছি বলো তো মা? মায়ের কাছে কি সন্তান বড় হয়? অয়ন চেয়ে থাকে, তার মা এতটা যুক্তিবাদী। অবশেষে তিনজনকে ওষুধ খাওয়ালেন বড় গিন্নি। ততক্ষণে ছোট গিন্নিও চলে এসেছে। তাদের এই দৃশ্য দেখে হেসে বললেন, আপা, তোমার এই দায়িত্ব আজীবন থাকুক। বড় গিন্নি হাসলেন, পানির গ্লাসগুলো নিতে নিতে বললেন, সেটা কি সম্ভব? কদিন বাদে ছেলেদের বিয়ে দিতে হবে, তখন তো বউই সব দায়িত্ব গ্রহণ করবে। বাক্য শেষ করে ছেলের দিকে চাইলেন তিনি। বোঝার চেষ্টা করলেন বিয়ে নিয়ে এদের মনোভাব কি। কিন্তু হতাশার বিষয় হলো কারোরই তেমন কোনো অভিব্যক্তি নেই। মাথা ব্যথার ছলে ঘরে চলে এসেছিল অপরা। ঘুম দিয়েছিল। এখন বাজে দুপুর 1টা। কথা এসেই মেয়েটিকে টেনে তুলল। অপুপু, ওঠো তুমি। অপরা আলগা চোখে দৃষ্টি মেলল। তার মাথা ঝিমঝিম করে আছে। ছল ধরে সত্যিই মাথা ব্যথা টেনে নিয়ে এসেছে। কি হয়েছে রে? ওঠো তুমি, 1টা বেজে গেছে। আমার ঘুম পুরো হয়নি। উফ, তুমি যে কি! এসো দেখো, নিচে চমক আছে। অপরা চমকের প্রতি আগ্রহ দেখালো না, তবে কথা নাছোড়বান্দা, সে অপরাকে উঠিয়ে নিল।
অপরা ফ্রেশ হবার নাম করে একেবারে গোসল সেরে এলো। কথা ধৈর্য নিয়ে দাঁড়িয়ে। মেয়েটি বের হতেই এক প্রকার টেনে তাকে নিচে নামিয়ে নেওয়া হলো। ওরা বসার ঘরে এসে নীলাও তার পরিবারকে দেখতে পেল। কথার থেকে জানা গেল বড় কর্তা নাকি তাদের দাওয়াত করেছেন, খাবার দেওয়া হচ্ছে। অপরার কথা সাহায্য করছে। এদিকে বসে খেতে নীলা লজ্জা করছে। সে উঠে গেল, এসে অপরাধের সাথে সাহায্যের চেষ্টা করলো, তবে গিন্নিরা সেটি করতে দিলেন না। শেষমেশ চলে আসতে হলো নীলাকে। অয়ন ইশারায় ডাকলো যুবতীকে। দুজন কৌশলে আড়াল হলো সকলের থেকে। নীলা বলে উঠল, কেউ দেখে ফেললে? কি দেখবে? তোমার সাথে কথা বলছি। তো আমি কি রোমান্স করছি? উফ, অয়ন। অয়নে আসলো, বলল, চলো দাদিজানের কাছে নিয়ে যাই। ওরা দাদিজানের কক্ষে এলো। দাদিজান বিছানায় বসে আছেন। অয়নকে দেখেই ডাকলেন, দাদু ভাই, তোমার সাথে কে? অয়ন হেসে বলল, ও নীলা, দাদিজান ডাক্তার সাহেবের মেয়ে। দাদিজান ভালো মতন চাইলেন। গতদিন নীলাকে সেভাবে খেয়াল করেননি। ভারী সুন্দর মেয়ে। এদিকে আসো মেয়ে, তোমাকে সেই ছোট দেখছি, আর দেখা হয়নি। নীলা একবার অয়নের দিকে চাইল। অয়ন সম্মতি দিতেই দাদিজানের কাছে গেল সে। চট করেই দাদিজান বললেন, বড় হয়ে দেখছি আরো সুন্দর হয়ে গেছো। এই জন্যই বুঝি আমার দাদু ভাই চোখে হারায়। চট করেই দাদিজান বললেন। একটা ধাক্কা লাগলো। দাদিজান বিষয়টি বুঝে গেছেন, তবে অয়ন কোনো মতে বিষয়টি সামলানোর চেষ্টা করছিল। অমন সময় অপু এসে বলল, দাদি যান, এখন খাবার দিব? অপু, এতক্ষণে এলে তুই? অপরা চুপ হয়ে রইল। দাদিজান ভেতরে আসতে বললেন, অপরা এলো না। বলল, আমি খাবার নিয়ে আসছি। অপরা চলে গেল। অয়ন বুঝল মেয়েটির মন খারাপ। তাকে দেখিয়েই চলে গেল। ও একটু হতাশ হলেও দাদিজানের দিকে ঘুরে চাইল। দাদিজান যে নীলাকে পছন্দ করেছে এই বিষয়ে আর কোনো দ্বিধাই রইল না। এক অপ্রত্যাশিত ঘটনা ধর্ষণে অপরার পা দুটো থমকে গেল। সে এসেছিল লেবু নিতে, মাঝে এমন দর্শনে একটু পিছিয়ে গেল সে। কিয়ানের বাহুডোরে আটকে আছে এক যুবতী, আর সেই যুবতীটি স্বয়ং রুবিনা বউ। অপরা এক সেকেন্ড সময় নষ্ট করেনি, বাগান থেকে সরে এসেছে। এসেই সরাসরি চলে গিয়েছে কিয়ানের ঘরে। একের পর এক ক্যানভাস উল্টিয়ে পাল্টিয়ে দেখছে সে। সবগুলো ক্যানভাস দেখার পরও সেই ছবিটা খুঁজে পেল না। অতঃপর ক্লান্ত হয়ে বসলো মেঝেতে। মাথাটা তখনও খালি খালি লাগছে। দৃশ্যটি বাস্তব অপরাধ জানে না। ওর শুধু ভেতরটা কেমন করছে। ছবির জায়গায় সে কি নিজেকে ভেবে বসেছিল? এমনটা ভাবা কি উচিত? সে কি কিয়ান ভাইকে পছন্দ করে? সহসাই মেয়েটি উত্তর খুঁজে পায় না, ভাবতে পারে না কিছু। যখন মেঝে থেকে উঠে যাবে তখনই চোখ যায় খাটের নিচটায়। সেখানে কিছু একটা রয়েছে। অপরার মন বলে ছবিটা এখানেই লুকিয়েছে কিয়ান ভাই। হলোও তাই। অপরা যখন ছবিখানা টেনে বের করলো তখন এসব ধুলো জমা হয়েছে। হাতের তালুতে সেই ধুলো মুছে নিয়ে ছবিখানা দেখলো অপরা। একই সাজ, একই শাড়ি, শুধু মুখটা ভিন্ন। অপরার খেয়াল হলো গত বছর পাড়ারই এক বিয়ের অনুষ্ঠানে একই রকম সেজছিল তারা। স্মরণ করে কিছুটা মনতা অনুভব করলো অপরা। তার চিত্তের বেদনা কিছুটা বাড়তে লাগলো। অনুভব হলো হৃদয়ের দহন। তবে কি অপ্রত্যাশিতভাবে কিয়ানের প্রতি মন গলেছিল তার? অপরা বুঝতে পারছে না। তার মন কোনো জুৎসই উত্তর পাচ্ছে না। সারাটা জীবন অয়নের সাথে তার ঘনিষ্ঠতা বেশি ছিল, অথচ শান্ত নম্র কিয়ান ভাইয়ের প্রতি সর্বদাই শ্রদ্ধা অনুভব করত। শ্রদ্ধা ডিঙ্গিয়ে হৃদয়ে ভালোবাসা জন্ম হতে পারে কি? এবারও উত্তর আসে না। অপরা কিছুটা দ্বিধায় ভোগে। ছবিখানা আগের জায়গায় রেখে কক্ষ থেকে প্রস্থান করে। আনমনা সে সংশয়ে কারো স্পর্শ পায়। সেই সাথে ফিসফিস আওয়াজ, অপুপু, এই অপুপু, কোথায় মন তোমার? অপু ঘুরে তাকায়, দেখতে পায় কথা দাঁড়িয়ে। তার চোখে মুখে উচ্ছ্বাস। কি খবর আছে? শুনতে ইচ্ছে করছে না। এই প্রথম কথা অবাক হলো। তার বুবু তো এমন কেউ নয়। তবে আজ কি হলো তার? সেও কক্ষে শারীরিক দফায় চিন্তায় পড়লো অপরা। এ বাড়িতে ও যখন আসে তখন বয়স 3-4 মাস হবে। বাবা মায়ের প্রণয়ে বিয়ে ছিল। দু বাড়ির কেউই মেনে নেননি। দীর্ঘদিন কষ্ট করে থেকেছেন। সন্তান হওয়ার পর মাথায় আরো দায়িত্ব বেড়েছিল। বাবা মা দুজনেই ছিলেন স্টুডেন্ট। কারোরই গ্র্যাজুয়েশন শেষ হয়নি। শেষে বাবা অনেক কষ্ট করে প্রাইমারি স্কুলে চাকরি জোগাড় করলেন। মাও চেয়েছিলেন চাকরি করতে, তবে বাবা সেটাই সায় দেননি। দিবেনি বা কেমন করে? ছোট্ট অপরাকে দেখবে কে?
এই পাড়ার অয়নদের বাড়ির পাশেই ভাঙা বাড়িতে অপরাধীর ছোট সংসার চলতে থাকে। একটা সময় পর মায়েরও চাকুরি জুটে। অয়নদের বাড়িতে অভাগা দুটো ছেলে মেয়েকে ভীষণ ভালোবাসতেন দাদি যান। তিনিই মূলত মায়ের চাকরিটা দেন। অয়ন আর কিয়ানকে পড়াতে হবে। এই পড়ার সুবাদে দারুণ এক সম্পর্ক গড়ে ওঠে তাদের। ছোট্ট অপরাধ ছোট থেকেই যাকে সব থেকে বেশি পছন্দ করতো সে হলো অয়ন। আর কিয়ান তো বরাবরই শান্ত, তার সাথে সেভাবে ভাবছিল না অবশ্য। অপরা দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে। ভয়াবহ সেই দিনটার কথা স্মরণ ঘটে। সে রাতে ওদের ঘরে আগুন লেগে গিয়েছিল। অয়ন তখন নিজেদের গাছ থেকেই ডাব চুরিতে ব্যস্ত। আগুন দেখে ছুটে আসে সে। বাবার শরীর খারাপ ছিল, বিছানা থেকে উঠতে পারছিলেন না। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মা অপরাকে অয়নের হাতে তুলে তো দেন, তবে নিজেরা বের হতে পারেন না। পাড়ার বাকিরা আগুন নেভানোর চেষ্টা তো করেন, তবে লাভ হয় না। ছোট্ট ঘরও মানুষ দুটো মুহূর্তেই শেষ হয়ে যায়। সেই করুণ স্মৃতি অপরা আজও ভুলতে পারে না। তার শুধুই দুঃখ হয়। মাঝে মাঝে মনে হয় সে আগুনে সেও যদি মরে যেত খুব ক্ষতি হতো কি হতো না। উল্টো পৃথিবী থেকে অক্সিজেন শুষে নেওয়ার একজন মানুষ কমে যেত। অপু, লেবুগুলো এনেছিস? ছোট গিন্নি কক্ষে প্রবেশ করতে করতে কথাটি বললেন। তিনি ঘেমে নিয়ে একাকার। আঁচলখানা দিয়ে গলা মুখের ঘাম মুছতে মুছতে মেঝেতে বসলেন। অপরাও মেঝেতেই বসা ছিল। কি রে, তোর শরীর খারাপ নাকি? কপালে হাত টিকিয়ে বললেন ছোট গিন্নি। অপরা কেঁপে উঠল। না, শরীর খারাপ কেন হতে যাবে? আচ্ছা, লেবুগুলো কোথায় রেখেছিস? ইস, আমি না একদম ভুলে গেছি। বলতে বলতে উঠতে চাইল অপরা। ছোট গিন্নি ফোঁস করে দম ফেললেন। থাক, দরকার নেই, রুবিনাকেই ছিঁড়ে নিতে বলছি। অপু কথা বলল না, মেঝেতেই বসে পড়ল। ছোট গিন্নি উঠতে উঠতে বললেন, বুঝলি, এতদিনে একটা কাজ হলো। কি? রুবিনার বিয়ে ঠিক হয়েছে। কদিন আগে দেখে গেল না, তারা পছন্দ করেছে। আসবে আজ পাকা কথা বলতে। সেই জন্যই তো তাজা লেবু নিতে এসেছে। সত্যি বিয়ে ঠিক হয়েছে? ও মা, আমি মিথ্যে বলবো কেন? আমি উঠি ছোট মা। অপু ছুটতে লাগলো। ছুটতে ছুটতে পা থমকে গেল কিয়ান ভাইয়ের কক্ষের দিকে। তারপর চাইল বসার কক্ষে। রুবিনা বসে আছে, চোখ মুখ অন্ধকার। কিয়ান তখনও শান্ত দৃষ্টিতে মেঝেতে চেয়ে রইল। সহসায় অপরা কক্ষটিতে প্রবেশ করল। সেই শব্দে দাঁড়িয়ে গেল কিয়ান। আপু, পিছনে ঘুরে বলল। অপরা এগিয়ে আসছে। কিয়ান ঠোঁটের হাসি দ্বিগুল পড়ল। কি ব্যাপার, মন খারাপ নাকি? একদম বরাবর হয়ে চাইল অপরা। কিয়ানের সাথে এভাবে দর্শন হয়নি তার। কিয়ান যেন কিছুটা ভরকালো, শুধালো। কি? একটা সত্যি কথা বলবেন? সত্যি কথা? কি হয়েছে তোমার? এমন শুকনো কেন মুখ? কথা বলতে বলতে অপরার মাথায় স্নেহের হাতটা ঠেকালো কিয়ান। অপরা চোখ বন্ধ করে ফেলল। এই স্পর্শ তার নিকট ভীষণ শ্রদ্ধার ঠেকল। ও কিছু বলতে পারল না। যেমন করে ঘরে প্রবেশ করেছিল তেমন ভাবেই চলে গেল। আর সেদিকে তাকিয়ে রইল কিয়ান। কথা বলল। তোমার সাথে কথা বলবো না অপুপু। কেন রে? তুমি আমাকে পাত্তাই দাওনি। সে নিয়ে রাগ হয়েছে? ঘুষ দিলে চলবে? হুম, চলবে না। এত রাগ? অনেক রাগ। অপরা মনে হয়ে রইল। কয়েক সেকেন্ড বাদেই কথা বলল। রাগ ভেঙেছে, এখন জবাব দিব। অপরা হেসে ফেলল। কথা এবার সোজা হয়ে বলল। শোনো, একটা গোপন নিউজ পেয়েছি। গোপন নিউজ? বল তাহলে। বলছি তো, আগে দেখতে দাও। কথা চারপাশে চোখ বুলিয়ে নিল। কেউ নেই। এই সুযোগে বলা যাবে। বড় চাচ্চু আর অয়ন ভাইয়া কথা বলছিল। কোন ব্যাপারে? নীলাপুর বিষয়ে। কি বলছিল? সবটা তো শুনিনি, তবে অয়ন ভাই বলছিল তারা নীলাপুর সম্পর্ক রয়েছে। অপরা ঠোঁট কামড়ে ধরল। এই ছেলেটা ভীষণ দুরন্ত। টিকি নিজের সম্পর্কের কথা চালান করেছে বাবার কানে। কথা সহসাই অপরার বাহু চেপে ধরল। পুরল, কি? তোমার কপাল। মারবো একটা চর। আমার কপাল কেন পুড়বে? বারে, ছোট থেকে অয়ন ভাইয়া তোমায় বউ বউ করতো, আর এখন নীলাপুকে বিয়ে করবে। অপরা ঠোঁট উল্টিয়ে ফেলল। বয়ে গেছে ওই দুষ্টু ছেলের বউ হওয়ার। এই জন্মে অয়নের সাথে তার কিছু হওয়া সম্ভব নয়। বড় জোর তারা দুজন মারামারি করতে পারবে, সেটাও অবশ্য ভুল। সে তো মারতে পারে না।
বরং অয়ন ভাই শুধু শুধু মেরে যান, আর বোকা অপরা কেঁদে যায় সে ছোটবেলার মতনই। দুদিন বাদে অপরার মন মেজাজ পুরো শান্ত হয়ে গেল। যে দ্বিধাটা ছিল সেটা কেটে গিয়েছে। ও ঠিক করেছে বেশ মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আর সেটা শুনে কথা হেসে মেঝেতে বসে পড়েছে। এখনো হেসে চলেছে দুষ্টু কিশোরী, হাতখানা পেটে চেপে রেখেছে, যেন হাসতে হাসতে পেট খিল ধরে যাবার মতন অবস্থা। সবটা ঠোঁট উল্টিয়ে দেখলো অপরা, তারপর বলল, তুই আমার সাথে মজা নিচ্ছিস? উফ, আর একটু হাসতে দাও। অপুপু, তুমি আর পড়াশোনা? আমি ভাবছি চাঁদ আজ কোন দিক দিয়ে উঠবে, পূর্ব নাকি পশ্চিম? অপরা ঠোঁট উল্টিয়েই চেয়ে থাকে। কিয়ৎকাল যাওয়ার পর দম ফেলে কথার পাশে বসে বলে, সত্যি আমি এবার পড়াশোনা করব। মন খারাপের সুর, কথা সরল চোখে চায়। কয়েক পলক দেখে নিয়ে অপরার কপালে হাত টেকায়। তোমার কি শরীর খারাপ? আবার মজা নিচ্ছিস? না, মজা নিচ্ছি না। তুমি হট করে পড়াশোনা কেন করতে চাও? এই বিষয়ে থেমে যায় অপরা। সত্যি তো হুট করে পড়াশোনায় মনোযোগী হতে চাচ্ছে কেন? অপরা জবাব না দিয়ে ভাবতে থাকে কয়েকদিনের ঘটনা। রুবিনা বউ, নীলাপু কিংবা অয়ন ভাই, কিয়ান ভাই, সব মিলিয়ে আরো একবার জটিলতা তৈরি হয়। অপরা ফোঁস করে দম ফেলে, বসা থেকে উঠে গিয়ে বলে, পড়াশোনা করতে মন যাচ্ছে, এই জন্য কোনো কারণ থাকে নাকি? সেটাও ঠিক। যাক, ভালোই হলো। এখন থেকে অপুপু আর ফেল করবে না। শেষ কথায় বেকুব বনে যায় অপরা। শেষ করে বলে, কি বলি তুই? আমি ফেল করেছি আগে? কথা বুঝে পরিস্থিতি খারাপ। অপুবুর খুব লেগেছে, তবে ও মজা নিতে ফের বলে, বারে করছেই তো। লাস্টবার বাংলায় পেল 39। এটাকে পাশ করা বলে? বাংলায় কেউ 39 পায়? আরেক দফায় রাগিয়ে দেয় কথা। অপরা এবার দাঁত কিরমির করে বলে, দাঁড়া, বেয়াদব দেখাচ্ছি মজা। অপরা যেই না ধরতে চায় অমনি ছুট লাগায় কথা। চিল্লাতে থাকে, ও মা বলে। ছুটতে ছুটতে অপরাও বলে, এখন পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি, বেয়াদব হয়ে গেছিস, দাঁড়া। বলতে বলতে করিডোর দিয়ে ছুটতে থাকে অপরা আর কথা ছুটতে ছুটতে ছাদে চলে যায়। পিছন পিছন যেতে নেই অপরাও। তবে হুট করে একটা কণ্ঠ ডেকে ওঠে, অপরা, এভাবে দৌড়াচ্ছিস কেন? অয়ন ভাইয়ের গলা। মানুষটা সব জায়গায় বাধা দেয়। অয়নের কণ্ঠে পা থেমে যায় মেয়েটির। ও থমথমে মুখে দাঁড়িয়ে থাকে। অয়ন বেরিয়ে আসে। সে মাত্র ঘুম থেকে উঠেছে, মেজাজ সামান্য উষ্ণ, চুলগুলো অগোছালো। সেটা হাতের সাহায্যে নাড়াচাড়া করে বলে, পাগল ধরতে এসছে নাকি পেছনে কুত্তা লেগেছে? ক্ষণে ক্ষণে মেয়েটির মুখ ভারী হয়, যেন আসমানের মেঘ জমেছে ওই মুখে। অয়ন জবাবের আশা করেনি। ও হাই তুলতে তুলতে বলে, দ্রুত চা নিয়ে আয়, শরীর ম্যাজম্যাজ করছে। এবার অপরা বলে উঠে, আমি কেন চা আনবো? কথাটা ঠিকঠাক শুনেনি অয়ন, তাই একটু সময় নেয়। তারপর ভ্রুকুঞ্চিত করে শোধায়, কি বললি? কিছু না। যা, কুইক চা নিয়ে আয়। মেজাজের পিণ্ডি চটকিয়ে অপরা হনহনিয়ে চা আনতে যায়। মাঝে কিয়ানের ঘরখানা চোখে পড়ে। দরজা খোলাই আছে। কিয়ান ভাই রং তুলে নিয়ে বসেছেন। অপরা দরজায় ঠক ঠক করে। কিয়ান না তাকিয়ে বলে, কে? আমি। চা খাবেন? চা? বাজে তো 11টা। নবাব পুত্র মাত্র ঘুম থেকে উঠেছেন, চা আনার আদেশ করেছেন, আপনার জন্য আনবো? ওহো, তাহলে নিয়ে এসো, চিনি কম দিয়ে। অপরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলতে থাকে। ধীরে পায়ে যেতে যেতে খেয়াল করে তার পাশে কথা এসে দাঁড়িয়েছে। দাঁত কেলিয়ে হাসছে। যা, মাফ করে দিলাম। আমি তো মাপ চাইনি। চাইতি তো। মোটেও না। তাহলে পিঠে দুটো বসাবো একদম। এই না, আমার অপুপু তো খুব মিষ্টি। বলে অপরার বাহুখানা ধরে নেয় কথা। অপরাও এসে ফেলে। এই বাড়িতে অপরার সব থেকে ভালো সঙ্গী কথা, যাকে ছাড়া ওর এক মুহূর্তও চলে না। বেশ সেজেগুজে বের হচ্ছে অয়ন। আজকাল তার স্মার্টনেস আরো বেড়ে গেছে। অবশ্য বাড়বে নাই বা কেন, পাড়ার সব থেকে সুন্দরী মেয়ের সাথে যার প্রণয় রয়েছে, তাই নিজেকে সর্বোচ্চ পরিপাটি দেখানো অনেকটা দায়িত্বের মধ্যে পড়ে। বড় গিন্নি ছেলের মতিগতি বুঝতে পারছেন না। তিনি সহসাই বলে উঠেন, ছেলেটা আমার বেশ বদলে গেছে, গোছালো হয়েছে অনেক। জবাবে হেসে ফেললেন ছোট গিন্নি। তারপর বললেন, সেটার পেছনে তো কারণ আছে। তোমার ছেলে তো প্রেমে মজেছে। এই সময় একটু ধাক্কা লাগে বড় গিন্নির। তিনি বেশ অনেকটাই চমকে উঠেছেন। রুকুজকে শুধায়, কি যাতা কথা, অয়ন আবার কার প্রেমে মজিল? ও মা, জানো না তুমি?
ছেলের একটু খেয়াল রাখবে না আপা? এই সময়ে বড় গিন্নি সত্যি চিন্তিত বোধ করলেন। ছোট গিন্নি আরেক দফা হেসে তরকারিতে লবণ দিলেন। শোনো, আমাদের অয়ন অনেকদিন ধরেই নীলার সাথে প্রেম করছে। তুমি খেয়াল করনি সেদিন? নীলা ওই ডাক্তারের মেয়ে? হুম। চমকের উপর চমক পেলেন বড় গিন্নি। তিনি সত্যিই বিষয়টা ধরতে পারেননি। ছোট গিন্নি বললেন, ছেলেটার পছন্দ আছে বলতে হয়। কাজের কাজ করেছে, পাড়ার সব থেকে সুন্দরী মেয়ে। বড় গিন্নি চুপ করে থাকেন, জবাব দিতে পারেন না। ছেলের এহেন গতিবুদ্ধি ছেলের এহেন গতিবিধি তিনি মোটেও লক্ষ্য করেননি। অথচ বিষয়টা যে অনেকেই জানেন তা ছোট গিন্নির কথাতেই বোঝা যায়। তবে কি তিনি মা হিসেবে ব্যর্থতার পরিচয় দিলেন? অপু খাবার খেয়ে সবে উঠেছে, অমনি শুনল নুহাস পড়াতে আসবে। মেজাজটা গরম হলো ওর। দুপুরের এই সময়টা ঘুরে বেড়ানোর কথা ছিল, অথচ লোকটা কিনা পড়াতে আসবে। বেচারির কান্না পাচ্ছে, সেজন্যই মুখটা অমন করে আছে। সেটা বুঝতে পেরে ফিক করে হেসে ফেলল কথা। বইপত্র নামিয়ে নিতে নিতে বলল, অপুপু, আমি বলছিলাম তুমি পারবে না। কথার কথা শুনে ভরকালো মেয়েটি। সেই সাথে স্মরণ হলো সকালেই বলেছিল পড়াশোনায় মনোযোগী হবে, অথচ এই দুপুরের শেষ বেলাতেই মন যে বেমানি করবে সেটা কি জানতো সে? জানতো না তো। আর তাই তো বেশ জোর দিয়ে বলেছিল কথাগুলো। এখন আর কিছু করার নেই। অপু লুকিয়ে শ্বাস ফেলে, বইগুলো হাতে তুলে বলে, তুই বেশি বুঝিস, আমি তো পড়তেই চাচ্ছি। কথা জানে অপু বউ চাপের মুখে সত্য গোপন করে চলেছে। এখন ঘাটাতে গেলে ঝামেলা আরও বাড়বে। ও বরং নিজের বইগুলো নিয়ে পড়ানোর রুমে গিয়ে বসলো। অপু উদাস ভরা নয়নে জানালা দিয়ে চেয়ে আছে। এখান থেকে জারুল গাছটা দেখা যায়। সেই গাছে একটা পাখির বাসা আছে। সেখানে সুন্দর একটা সংসার ওদের, পাখির সংসার। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে অপরা কেমন ঘোরে ডুবে গেল। এদিকে নুহাস এসে পড়েছে। কথা সুন্দর মতন সালাম দিয়েছে। নুহাস উত্তর দিয়েছে। তবে অপরা, তার কি কোনো ধ্যান আছে? নেই, সে তো ঘুরে বুঁদ হয়ে আছে। নুহাস কিছু সময় অপরাকে দেখলো। মেয়েটার চোখে দৃষ্টি লক্ষ্য করে তাকালো, বুঝলো পাখির বাসার দিকে চেয়ে আছে। কথা, এক গ্লাস পানি নিয়ে এসো তো, ঠান্ডা পানি। কথা মুহূর্তেই উঠে চলে গেল। এবার নুহাস নিজের অবস্থান থেকে অপুকে উদ্দেশ্য করে বলল, পাখির বাসা দেখছো যে, পাখি হতে মন চায়? প্রথম দফায় অপরা বুঝে ওঠেনি, তবে কিয়ৎকাল যেতেই কথাটা বুঝতে পারে। সেই সাথে কিছুটা চমকে তাকায়। দুজনের চোখাচোখি ঘটে। নুহাস দৃষ্টি সরিয়ে বলে, তুমি খুব উদাসীন থাকো, এভাবে পড়াশোনা হবে কি? অপু জবাব দিতে পারে না। তার পূর্বেই পানির গ্লাস হাতে নিয়ে কথা বলে, অপুপু তো শপথ করেছে। নুহাস প্রকুচকে তাকায়। পানির গ্লাস হাতে তুলে নিয়ে কথা ফের বলে, অপুপু বলেছে এখন থেকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তাই নাকি? এবার মেয়েটির দিকে তাকিয়ে প্রশ্ন করে নুহাস। এদিকে অপরা কটমট করে চায় কথার দিকে, কিছু বলতে পারে না। নুহাস পানি পান করে বলে, যাই হোক, পড়াশোনা ঠিক মতন করতে হবে। জীবনে পড়াশোনার দরকার আছে। দেখো, নিজের পায়ে আমরা অনেক আগেই গিয়েছি। তবে সামাজিকভাবে নিজের পায়ে দাঁড়ানো বলতে ভালো একটা জবকে বোঝায়, রোজগার করাকে বোঝায়। সেটা পাওয়ার জন্য পড়াশোনা মাস্ট। বিকল্প আছে, তবে বিকল্প পথ অনেক কঠিন। সবাই কিন্তু বিকল্প পথ সফল হয় না। তবে পড়াশোনা করলে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এতগুলো কথার মানে কথা কি বুঝলো কে জানে। সে খুব করে মাথা দুলালো, যেন সবটা বুঝেছে। এদিকে অপরা তার মোটা মাথায় কোনো কথাই প্রবেশ করতে পারেনি। ওর মন আজ সত্যি উদাস হয়ে আছে। সময়ে অসময়ে মুডের পরিবর্তন ঘটে। নীলা আগে থেকে অপেক্ষা করেছিল। অয়ন এসে ওর গা ঘেঁষে বসলো। মেয়েটির হাতখানা হাতে তুলে নিয়ে বলল, দ্রুত একটা ব্যবস্থা করব ভেবেছি। তার আগে কিয়ান ভাইয়ের বিয়েটা হওয়া দরকার। তাড়াহুড়োর কি আছে? আমার তো অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে না। আমার ভয় হয়। একটু বেশি ভয় পাও তুমি। নিজের হাতখানা অয়নের গালে ছোঁয়ালো নীলা। মৃদু হাসি এলো দুজনের অধরেই। ক্লিন শেপ করা হয়নি, করে নিব। এভাবেই তো ভালো লাগে। অল্প অল্প খোঁচা দাড়িতে তোমার বড় বড় লাগে। তোমার বুঝি বড় ছেলে পছন্দ? আমার শুধু তোমাকেই পছন্দ। তুমি এভাবেই আমাকে অধৈর্য করে দিচ্ছ নীলা। এই ভালোবাসাটা হারাতে চাই না। অয়নের কণ্ঠ খাদে নেমে এসেছে, ভয় ঠেকে কণ্ঠতে।
ওকে ভরসা দিয়ে নীলা বলে, হারাবে না, আমরা হারাতেই দিব না, ঠিক আছে? অপরা মাত্র কলেজ থেকে ফিরল, কাঁধে ব্যাগ, ক্লান্ত মুখশ্রী। বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে প্রবেশ করার পথে অদূরে ফুল গাছটার নিচে রুবিনা বুকে দেখা গেল। গাছের চারপাশে ইট সিমেন্টের দ্বারা পাকা করা, সেখানেই গালে হাত দিয়ে বসে আছে রুবিনা বউ। সেটা দেখে অপরা আর বাড়ির ভেতরে প্রবেশ করলো না, এগিয়ে গেল রুবিনা বউর দিকে। উদাসীন যুবতীর কোনো খেয়ালই নেই। খেয়াল ফেরাতে হাতখানা টেনে ধরল অপরা। এতে ধ্যান ভাঙল রুবিনার। ছোট ছোট চোখে চেয়ে বলল, এখন ফিরলি? হ্যাঁ, তোমাকে এমন লাগছে কেন রুবিনা বউ? কেমন লাগছে? কথাটা বলেই চোখে মুখে হাত ছোঁয়ালো রুবিনা। মা বলেছেন সবচেয়ে হাসি খুশি থাকতে হবে, এমনিতেই গায়ের রংটা চাপা, মুখ ভার করে রাখলে আরো বেশি আধার লাগে। তাছাড়া কদিন বাদেই বিয়ে, এখন যতটা সম্ভব নিজেকে গুছিয়ে রাখতে হবে। সবটা স্মরণ করে রুবিনা দীর্ঘশ্বাসের মতন শব্দ করল। অপরা তখন থেকে রুবিনা বুকে দেখে চলেছে। ঈষৎ বাদামি মুখখানি, চোখ দুটো স্বচ্ছ, সরু নাক আর পাতলা ঠোঁট। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলে হৃদয়টা শীতল হয়ে যায়। অপরা কেমন একটা ধাক্কা খেল। রুবিনা বুকে হুট করে একটু বেশি সুন্দর লাগছে। ওর অবাক চাহনি দেখে রুবিনা হেসে ফেলল, একদম মন প্রাণ জুড়িয়ে যাওয়া হাসি। অপরা শুকনো ঢোক গিলে বলল, রুবিনা বউ, কি? তুমি অসম্ভব সুন্দর। হো হো করে হেসে ফেলল রুবিনা। অপরা একটু লজ্জা পেয়ে বলল, সত্যি খুব সুন্দর। তাই নাকি? গায়ের রংটা দেখেছিস কেমন কালো? কথাটা বলে হাতখানা এগিয়ে দিল রুবিনা। অপরার ত্বকের রং ফর্সা, তবে অতিরিক্ত ফর্সা নয়। মেয়েটির সুন্দর ত্বকের কাছে রুবিনার ত্বক খানিকটা ফ্যাকাশে লাগে। অপরা চোখ ফিরিয়ে রুবিনার দিকে চায়, আর কিভাবে তাকায় রুবিনাও। বিয়েটা ঠিক হয়েই গেল, তোদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, ভাবলেই কেমন লাগছে। সহসাই টনক নড়ে অপরার। তাই তো, রুবিনাবুর তো বিয়ে ঠিক হয়েছে, সে যাবে শ্বশুর বাড়িতে, তার বর হবে। কিন্তু সে বর তো কিয়ান ভাই নয়। তবে কিয়ান ভাইয়ের কি হবে? এই কথা ভেবেই অপরার হৃদয়টা কেমন কেঁপে ওঠে। ও বিনা বাক্যে উঠে পড়ে। রুবিনাও অন্য মনস্ক হয়ে যায়। তার জীবনটা তার গায়ের রঙের মতনই ভীষণ চাপা। বাড়িতে বেশ ব্যস্ততা চলছে। দুই গিন্নি ঘেমে নিয়ে অস্থির। আজ কর্তারা বাড়িতেই খাবার খাবেন, তাদের আবার সবটা পারফেক্ট হওয়া চাই। অপরার চোখ দুটো ছোট করে নিজের ঘরের দিকে অগ্রসর হচ্ছিল। অমনি ছোট গিন্নি বলল, অপু ফিরেছিস? গোসল করে আয়, একসাথে খাবার খাবি। অপরা ক্লান্ত ভারাক্রান্ত কণ্ঠে বলল, পরে খাবো ছোট মা। কেন রে, খিদে পাইনি? না। বড় গিন্নি খাবারগুলো সাজাতে ব্যস্ত। অপরার কথা শুনে বললেন, তাহলে একটু ফ্রেশ হয়ে আয়, তোর দাদি জান তো রাগ করে আছে, কারো হাতে খাবার খাচ্ছে না। দাদিজানের কথা শুনে অপরা ভ্রুকুচকে ফেলল। ও প্রশ্ন করার আগেই ছোট গিন্নি বলল, কয়েকদিন ধরে তুই নাকি তার কাছে যাস না? অতঃপর খেয়াল হলো 2 দিন ধরে দাদিজানের ঘরে যাওয়া হয় না। হবেই বা কেমন করে, ওর তো মনই ভালো নেই। বুড়ির কাছে গেলেই সেটা ধরে ফেলবে, সেজন্যই তো পালিয়েছিল। অথচ উপায় নেই। অপরা ছোট্ট শ্বাস ফেলে এগিয়ে যায়। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে পুনরায় ফিরে আসে। ডাইনিং থেকে নিজ হাতে খাবার বেড়ে নিয়ে দাদিজানের ঘরে আসে। দাদিজান অপরার উপস্থিতি বুঝতে পারে, অথচ কথা বলে না। কি গো, তুমি কি রাগ করেছো? জবাব নেই। দাদিজান মুখ ফিরিয়ে রাখে। অপরা মুখ ভার করে বলে, তুমি এইভাবে রাগ করলে আমি সত্যি আর কখনো আসবো না। এবারও জবাব নেই। অপু বুঝে অল্পতে হবে না, তাই ঠোঁট খামড়ে বলে, ঠিক আছে, চলে যাব আমি। এ বাড়িতে কেউ আছে নাকি আমার? এই কথাই কাজ হয়। অপরা চলে যেতে নেয়। দাদিজান ডেকে ওঠেন। অভিমানের মতন করে অপু বলে, ডেকে লাভ নেই, আমি চলে যাই বরং। কি একটা অভিমানের কথা। অপরার অভিমান ভাঙাতে দাদিজান এবার হাতখানে স্পর্শ করেন। ভালো লাগে না, তুমি শুধু শুধু মায়া বাড়াচ্ছ। এটা কেমন হলো? রাগ দেখাবো আমি, অথচ তুই দেখাচ্ছিস। আর মায়া বাড়াচ্ছিস বলছিস কেন? তো আমি কি সারা জীবন এই বাড়িতে থাকবো নাকি? এই কথা একটু মনে হয়ে যান দাদিজান। পর মুহূর্তেই অপরার মুখখানি হাত দিয়ে ছুঁয়ে বলেন, কেন চলে কেন যাবি? তুই সারা জীবন এ বাড়িতেই থাকবি। অপরা ভাবলো দাদিজান কথাটা এমনিই বলছেন। অথচ সে যদি জানতো দাদিজানের হৃদয়ে অন্য কিছু চলছে, তবে ওর অনুভূতি কেমন হতো। বিকেলের দিকে কিয়ানের ঘরে উপস্থিত হয় অপরা। কিয়ান তখন শুয়ে আছে, হাতখানা কপালে ঠেকানো, চোখ বন্ধ করা। অপরা কয়েক সেকেন্ড চেয়ে থাকে।
কিয়ান আর অয়নের চেহারায় মিল নেই, মিল আছে শুধু ত্বকের সাথে। দুজনেই ফর্সা, অপরার থেকেও বেশি। অপরাধ ছোট করে ডাকে, কিয়ান ভাই। ডাকে সাড়া দেয় কিয়ান। আপু, জি, একটু উঠে বসেন, কথা বলবো। কিয়ানের ললাটে এইসব চিন্তা দেখা দেয়। ও চট করে উঠে বসে। অপরা দূরত্ব রেখে বসে, তারপর বলে, জানেন রুবিনাপুর বিয়ে ঠিক হয়েছে? এই মুহূর্তে মানুষটার মুখে রংটাই বদলে যায়, শুকনো ঢোক গিলে। অপরা ফের বলে, এটা কোনো বিষয় হলো বলেন? কিয়ান একটু ভড়কে যায়। অপরার কথা বোঝার চেষ্টা করে, ভয়ের মতন করে শোধায়, কোনটা? এই যে রুবিনাপুর বিয়ে হচ্ছে। ও, এই বলে থামে কিয়ান, দৃষ্টি রাখে মেঝেতে। অপরা ফের বলে, এটা মানতে পারছি না। কি মানতে পারছো না? রুবিনাপুর বিয়ে। কেন? শেষ কথা একটু উদ্বেগ অনুভব হয়। কিয়ান নিজেও নিজের আচরণে অসন্তোষ হয়, তাই নিজেকে স্বাভাবিক রেখে ফের বলে, তোমার কথাটা বুঝতে পারছি না, একটু খোলসা করে বলবে প্লিজ? অপরা কথা বলে না, চুপ করে থাকে, তাকিয়ে থাকে কিয়ান ভাইয়ের মুখের পানে। মানুষটার চেহারায় দুঃখ নেই কি? অপরা কেন যেন বুঝতে পারে না লোকটার অনুভূতি। সেই জন্যই কি না বলে। রুবিনাপুর বরকে দেখেছেন? বয়স্ক, মোটা, বেটে, পড়াশোনাও জানে না, শুধু টাকা দেখে। এই পর্যায়ে অপু থামে, কিয়ানের মুখশ্রীতে দৃষ্টি ফেলে। ছেলেটার দৃষ্টি প্রাণহীন, মেজাজও শীতল। অপরার কান্না পায় রুবিনাবুর কথা ভেবে। এদের ভেতর কি চলছে সেটা জানতে হবে তাকে। অপরা যখন উঠে পড়তে নেয়, কিয়ান বলে, দরজাটা আটকে দিও তো, আমি একটু ঘুমাবো। এইটুকুই, আর কিছু বলার নেই। তবে কি রুবিনাবুর প্রতি কোনো অনুভূতি নেই কিয়ান ভাইয়ের নিকট? অপরার ভেতর থেকে উত্তর আসে না, ও বেরিয়ে আসে। দরজা লাগিয়ে দিয়ে সোজা যায় কথার কাছে। কথা পড়াশোনা করছিল। অপরা গিয়ে বিছানায় শুয়ে পড়ে, লম্বা করে শ্বাস নেয়, তারপর বলে, কথা, ইম্পর্টেন্ট কাজ আছে। কিয়ান ভাইয়ের ভেতরটা খুবলে দেখতে হবে কি চলছে তার মাঝে। অপরা কিয়ান ভাই আর রুবিনাবুর বিষয়ে খুব সিরিয়াস। দুজন মানুষ একে অপরকে ভালোবাসে, এটা তো মিথ্যে নয়। যদি মিথ্যে হতো তবে অমনভাবে জড়িয়ে ধরতো না। ওরা যে সমাজ ব্যবস্থার মাঝে আছে, এতে করে এভাবে জড়িয়ে ধরা স্বাভাবিক কোনো ব্যাপার না। অপরা অনেকটা নিশ্চিত এদের মনে কিছু চলছে, তবে সেটা কি? কথা গিয়েছে রুবিনাবুর বরের বিষয়ে খোঁজ খবর নিতে, আরো এখনো আসছে না। এদিকে অপরা যে অধৈর্য হয়ে যায়, ও ছটফটে দৃষ্টিতে চেয়ে থাকে। মিনিটের পর মিনিট যায়, কথা আসে না। ফলশ্রুতিতে অপরা নিজেই বের হয় রুবিনাবুদের বাড়ির দিকে। ওখানে গিয়ে দেখতে পাই কথার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। ও এগিয়ে এসে শুধায়, মুখটা অমন করে রেখেছিস কেন? রুবিনাবু কাঁদছে। কাছে কেন? জানি না। অপরার কথা জানালা দিয়ে উকি দেয়। রুবিনা তখনও কেঁদে চলেছে, কান্নার দমকে নাক টানছে বারবার। তোরে সাবধান করলাম রুবিনা, কিয়ানের সাথে আর কোনো ঘেঁষাঘেঁষি করবি না। এই কথায় রুবিনা একটু চটে গেল, কিছুটা চেঁচিয়েই বলল, সমস্যা কি তোমার? চারটার সাথে বিয়ে দিচ্ছ, কিছু বলতেছি? সমস্যা যদি বুঝতি তবে এই সব কাহিনী করতি না। ওই ছেলে তোরে বিয়ে করবে? এই কথায় রুবিনা একটু দ্বিধায় ভুগে। সে নিজেও বিষয়টি নিয়ে আতঙ্কে আছে। রুবিনার মা এবার একটু আহতই হলেন, মেয়ের পাশে বসে মাথায় হাত রাখলেন। তোরে পেটে তো আমি ধরিছি, তাই না? তোর জন্য আমার চিন্তা হয় না। এটা সত্য, ছেলের টাকা দেখেই বিয়ে দিয়েছি, কারণ টাকার সুখ দেয়। আমারে দেখছোস না, আজ জীবনের দুঃখ কপালে কোনো শখ আহ্লাদ নাই। রুবিনা কিছু বলে না। মায়ের এই কথাগুলো শুনে শুনে সে বড় হয়েছে। টাকায় সুখ দিবে, হয়তো দিবে। বিলাসিতার মাঝে থাকলে অনেক দুঃখই থাকবে না, কিন্তু ভালোবাসার মানুষ রেখে অন্য কারো কাছে নিজেকে বিলিয়ে দেওয়া মোটেও সহজ কাজ না। রুবিনা তো পারছে না নিজের মনকে বোঝাতে। অপরার কথা কান পেতে এ অবধিই শুনল, ইচ্ছে করি এরপর আর শুনল না। ওদের দুজনেরই খারাপ লাগছে রুবিনাবুর কথা ভেবে। ভাইয়া কি কিছু করবে না? কথার প্রশ্ন। তার ভাইটা শান্ত, সমুদ্রের পানির মতন, সবসময় রং তুলি নিয়ে বসে থাকে, উদাসীনতা চোখে মুখে। তার ভাইয়ের মন সহজে বোঝা যায় না বিধায় এই সম্পর্কে গোপন করতে পেরেছে। কথা ফের বলে, ও পুপু, ভাইয়া কেন এখনো চুপ? কিভাবে বলবো বল, আসলে বাস্তবতা বড় কঠিন। তুমি ভাইয়ার সাথে একটু কথা বলবে ও পুপু? আমার খারাপ লাগছে, রুবিনাবুর ওপর দিয়ে কেমন ঝড় যাচ্ছে।
অপুর মুখখানা শুকনোই ঠেকল। কিয়ান ভাই তার থেকে যথেষ্ট বড়, তাছাড়া এমন একটা ব্যাপারে সে কিভাবে কথা বলবে বুঝতে পারছে না। দুজন মন খারাপ আর হতাশা নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে আজ নতুন কিছু মিষ্টি এসেছে। ছোট মা সেসব নিয়ে উপরের ঘরে যাচ্ছিলেন। ওদের দুজনকে দেখে বললেন, কোথায় গিয়েছিলি দুজনে? অপরার মন এদিকে নেই, কথা জবাব দিতে বলল, এই তো এখানেই। তোমার হাতে ওগুলো কি মা? মিষ্টি খাবি? দিব তোদের? কথা মিষ্টি খেতে পছন্দ করে খুব, তবুও ওর ইচ্ছে হলো না। ও নাকচ করে দিতেই ছোট গিন্নি চলে গেলেন। অপরা হতাশার মতপন করে বলল, কিয়ান ভাই আর রুবিনাবুর ভবিষ্যৎ নিয়ে আমি একটু ভাবতে পারছি না রে। অপরা হতাশার মতন করে বলল, দাদিজান এক প্রকার মিষ্টি খাবার পছন্দ করেন, তবে রক্তে চিনি বেশি হওয়াতে সর্বদা খেতে দেওয়া হয় না। অয়ন আজ সেই খাবারটি নিয়ে এসেছে। খাবারটি ওদের এলাকায় নারকেলি বলে পরিচিত। মূলত নারকেল, মিঠাই আর দুধ দিয়ে এই খাবারটি তৈরি করা হয়। অয়ন দাদিজানের কাছেই বসে আছে, খুব বেশি আনেনি সে। দাদিজান খেতে খেতে বললেন, এটা কিসের জন্য দিলে দাদু ভাই? অয়ন হেসে বলল, তোমার ঘুষ এটা। ঘুষ? হ্যাঁ। তা কিসের জন্য দেয়া হচ্ছে? আসলে বলেই দাদিজানের নিকট হলো অয়ন। একটু মিনমিনে সুরে বলল, কিয়ান ভাইয়ের বিয়ে দিচ্ছ না কেন? এই কথা বলে অন্যদিকে দৃষ্টি ফেরালো অয়ন। হাজার হোক কিয়ান তো তার বড় ভাই। বড় ভাইয়ের বিয়ে না হলে নীলার ব্যাপারে শক্ত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। দাদিজান হেসে বললেন, বুঝেছি কথা, নিজের জন্যই এসেছো তাহলে? একদমই না, আমি নিজের জন্য আসিনি দাদিজান। দাদিজান হাসেন। নাতির কথা তিনি বুঝতে পারেন। নারকেলি মুখে দিয়ে বলে, কিয়ান দাদু ভাইয়ের জন্য। অপুকে ভেবেছি। তোমার কি মতামত? অপুর নামটা শুনে অয়নের ভ্রু কুঁচকে গেল। ও আরেকটু খোলাসা করতে শুধালো, অপরা? হ্যাঁ, ভালো হয় না? কিয়ান ভাই আর অপরা দাদিজান কেন যেন মানতে পারছি না। কথাটা বলেই অয়ন হতাশার মতন করে তাকালো। দাদিজান একটু দীর্ঘ নিঃশ্বাসের মতন ফেলে বললেন, আমি চাই অপু এ বাড়িতেই থাকুক। কেউ তো মানা করেনি দাদিজান, তবে অয়নকে থামিয়ে দিয়ে দাদিজান বললেন, ওর অন্য জায়গায় বিয়ে হলে এ বাড়িতে থাকতে পারবে। অয়ন একটু রসিকতার ছলে বলল, ওর বরকে ঘর জামাই রাখলেই তো হয়। সবকিছু রসিকতায় হয় না দাদু ভাই। আমি যতদিন বেঁচে আছি ততদিন অপুকে নিয়ে চিন্তা করিস না। তবে আমি যখন না থাকবো তখনকার পরিবেশ কিন্তু ভিন্ন হতে পারে। অয়ন শুনলো, বুঝলো, কিন্তু কেন যেন মানতে পারল না। ও দাদিজানের ঘর থেকে বের হয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল। অমন সময় দেখা হলো এক কাপ চা নিয়ে কিয়ানের ঘরের দিকে যাচ্ছে অপরা। ও একটু স্মরণ করলো, কিয়ান ভাইয়ের সাথে এর আগে এত বেশি ঘনিষ্ঠতা ছিল না অপরার, কিন্তু এখন যেন একটু বেশি কথাবার্তা চলে তাদের। বরাবরের মতনই রং তুলে নিয়ে বসেছে কিয়ান। অপরাকে দেখে একটুখানি হাসার চেষ্টা করলো। বিকেলের এই সময়টায় মনটা কেমন চা চা করছিল। অপরা কিভাবে বুঝলো? নিজের এই ভাবনাটা অন্তরে না রেখে কিয়ান শুধালো, চায়ের জন্য মনটা কেমন করছিল? তুমি দেখি মন পড়তে পারো আপু। চায়ের কাপ নিয়ে চুমুক বসালো কিয়ান। অপরা পাশে বসলো। কিয়ান সুন্দর একটা ছবি তৈরি করেছে, যেখানে একটা যুবক ছেলেকে দেখা যাচ্ছে, হাতে বাঁশি। অপরা মন দিয়ে ছবিখানা দেখলো, তারপর বলল, ছবিটা সুন্দর হয়েছে। তাই? হ্যাঁ। আরো কিছু ছবি তৈরি হয়েছে, দেখাই তোমায়। কিয়ান অনেকগুলো পেন্টিং বের করে আনলো। এটা অস্বীকার করার উপায় নেই, কিয়ানের হাতের কাজ অনেক বেশি সুন্দর। অপরা সবগুলো ছবি দেখে নিয়ে বলল, ওই ছবিটা তো দেখালেন না কিয়ান ভাই। কিয়ান মাত্রই ক্যানভাসে একটা আঁচড় কেটেছিল। ওই ছবি বলতে মেয়েটি কি বুঝিয়ে সেটি তখনও বুঝেনি, তাই ঘুরে তাকালো। কোন ছবি? যে ছবিটায় শুধু একটা মেয়েকে দেখা যায়, যা আপনি কাউকে দেখাতে চান না, লুকিয়ে রাখেন। কথাটা শুনে কিয়ানের চোখ মুখ কেমন অস্থির হয়ে গেল। অপরা মাথাটা নত রেখেই বলল, রুবিনাবুর বিয়ে হয়ে যাচ্ছে, আপনি কিছু করবেন না? এই কথার পর কিয়ান বুঝে গেল অপরা অনেক কিছুই জেনেছে। ও বিষয়টা আর লুকাতে চাইল না, বরং দরজার কাছে তাকিয়ে সতর্ক হয়ে বলল, সমস্যাটা গভীর আপু। তাকে ভালোবাসেন না কিয়ান ভাই? কিয়ান চুপ রইল। সে ভালোবাসে শ্যাম মুখে সে মেয়েটিকে। অপরা এবার অধৈর্য হয়ে বলল, রুবিনাবু খুব কাঁদছিল, তাকে হারিয়ে ফেলবেন না কিয়ান ভাই, হারিয়ে ফেলবেন না তাকে। কথাগুলো বলতে গিয়ে অপরার চোখ ভিজে উঠল। কেন যেন অভাগী মেয়েটার জন্য কষ্ট লাগছে।
হয়তো সে নিজেও অভাগী বলে। কিয়ান অপরা যাওয়ার দিকে তাকিয়ে রইল, অস্পষ্ট শুনে আওড়ালো। তাকে হারাতে চাই না আপু, তাকে নিজের করে রাখতে চাই সম্মান দিয়ে। সেই জন্যই তো এতদিন ধরে একান্তে লড়াই করে যাচ্ছি, কাউকে জানাতে দেয়নি। ঘরে ফিরে দরজা লাগিয়ে দিল অপরা, একটু জোরেই লাগালো, ফলে অয়নের কানে সেটা পৌঁছে গেল। ওই দিকেই ছিল। অপরার কক্ষের সামনে এসে দরজায় ঠকঠক করলো। ভেতর থেকে অপরা বলল, কে? আমি। দরজা খোলো তো। আমার মাথা ব্যথা করছে অয়ন ভাই, পরে আসবেন। কথা আছে, এখনই দরজা খোলো। বাধ্য হয়েই দরজা খুলল অপরা। অয়ন হুড়মুড় করে ভেতরে পৌঁছে গেল। অপরা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেও অয়ন খুব করে বুঝতে পারলো, তাই চোখ মুখ শক্ত করে বলল, কান্নাকাটি করেছিস নাকি? না তো। কিছু লাগবে আপনার? না। তাহলে? এমনি এলাম। ও। বলেই চুপ হয়ে গেল অপরা। অয়ন পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে সহসাই বলে উঠল, কিয়ান ভাইয়ের সাথে তোর কি চলে রে? কথাটা শুনে যার পরনায় অবাক হলো অপরা। মিনমিনে সুরে বলল, কিছু চলে না তো। মায়ের সামনে মাথা নত করে আছে কিয়ান। ছোট গিন্নি ছেলেকে ভালো মতন পরখ করে নিচ্ছেন। এদিকে ছেলেটি ক্ষণে ক্ষণে শ্বাস ফেলে ক্লান্ত প্রায়। তুমি কিছু বলবে মা? বলার তো অনেক কিছু আছে, তবে তোমাকে আমার সুবিধা ঠেকছে না বাবা। এ কথা বলেই ছেলের দুবাহু স্পর্শ করলেন তিনি। কিয়ান সরল চোখে মায়ের দিকে তাকালো। তুমি আমাকে কথা দিয়েছো কিয়ান, মনে আছে তো? কিয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ছোট গিন্নি অধৈর্য হয়ে বলেন, ওই মেয়েটার মাঝে কি এমন খুঁজে পেলে? রুবিনাকে কোন দিক থেকে তোমার সাথে মানায়? চয়েস এত খারাপ কেন? সামনে দাঁড়িয়ে থাকা নারীটি যদি তার মা না হতো তবে নিশ্চিত চিৎকার করে উঠত কিয়ান। তবে মায়ের কাছে চিৎকার মানায় না। শান্ত প্রকৃতির সে শান্তভাবে বলে, সব সময় চোখের সৌন্দর্যই সব কিছু হয় না মা, মনের সৌন্দর্যটাই আসল। সামান্য জ্ঞানটুকু নেই তোমার? তোমার পাশে কতটা কালো সে দেখেছো? কিয়ানের ভেতরটা খারাপ লাগাই পূর্ণ হয়ে উঠল। ছোট গিন্নি ছেলের বাহু দুটো ছেড়ে দিয়েছিলেন। তিনি পুনরায় দুবাহু টেনে ধরে বললেন, কসম করে বলেছ তুমি রুবিনাকে নিয়ে বাড়াবাড়ি করবে না? ওর বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা হতে দেবে। কিয়ান আরেক দফা আহত হয়। তার ভেতরে একরাশ কান্না জমে আছে। মা, আরেকবার ভেবে দেখা যায় না? রুবি তো খারাপ মেয়ে নয়। উফ, অসহ্য লাগছে। তুই আমার মাথা নষ্ট করে দিয়েছিস। অবাক লাগে, এটা আমার ছেলে। এমন পছন্দ কেমন করে হয়? অয়নের থেকে শিক্ষা নিতে পারো না? অয়নের কথা উঠায় ছেলেটির কপালে ভাঁজের সৃজন ঘটল। ও প্রশ্ন করার আগেই ছোট গিন্নি আফসোসের সুরে বলে, আমার কপালই খারাপ। অয়নটা বুদ্ধিমান, প্রেম করছে ডাক্তারের মেয়ের সাথে। যেমন রূপ তেমন পরিবার। কোনো খেয়াল আছে নীলার পারিবারিক অবস্থা সম্পর্কে? একটা ধাক্কা এসে কিয়ানকে স্পর্শ করে যায়। ও প্রশ্ন করে, অয়নের সাথে নীলার সম্পর্ক আছে? হ্যাঁ, এটাও জানো না দেখি। আসলেও তোমার মতন গর্ধব না, বেকুব কোথাকার। পছন্দ করছে পাশের বাড়ির মেয়েকে, যার পারিবারিক অবস্থার কথা নাই বা বললাম। গায়ের রং অবধি কালো। নিজের ভেতর দমিয়ে রাখা খারাপ লাগাটুকু এবার বের হয়ে আসলো। কিয়ান শক্তপোক্ত গলায় বলল, ও কালো নয় মা, শ্যামবর্ণ। আর তাছাড়া কালো হলেও আমার সমস্যা নেই, ও আমার চোখে সব থেকে সুন্দর। কি যন্ত্রণা! এই ছেলেকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত তিনি। এতগুলো মাস ধরে ছেলেটাকে বুঝিয়ে যাচ্ছেন, একটু বুঝতে না বুঝতেই ফের অবুঝের মতন করে। এবার ভয় লাগে যদি কোনো অঘটন হয়ে যায়। মেয়েটার বিয়ে হয়ে গেলে একটা শান্তি হয়। নুহাস পড়াচ্ছিল, তবে অপরার মনোযোগ কোথায়? তার মনোযোগ তো অন্য জায়গায়। সে ভাবছে কিয়ান ভাইয়ের কথা। এই মানুষটা ভীষণ শান্ত। এই শান্ত মানুষটার মনে কি চলছে সেটা বোঝা মুশকিল। অয়ন হলে অপরা নিশ্চয়ই কিছু একটা বুঝে নিত, তবে কিয়ান ভাইয়ের বিষয়ে সে কিছুই ভাবতে পারছে না। ওর মাথা খোলাসা হয়ে গেছে, যন্ত্রণা খেলা করছে চোখে। অমনি স্কেলের আওয়াজে ধ্যান ফিরে এলো মেয়েটির। নুহাস ঈষৎকে সে বলল, তুমি মনোযোগ দাও না কেন? অপরা জবাব না দিয়ে বইয়ের দিকে চোখ রাখে। নুহাস কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, সমস্যা কি? এভাবে পড়া হবে? আজ কথা নেই। মেয়েটার পেট ব্যথা, তাই একাই পড়তে হচ্ছে অপরাকে। নুহাস নিজেকে ভীষণ শাসনে রেখেছে। অপরার প্রতি অনুভূতিটা ক্রমশ বেড়ে চলেছে। এই অনুভূতি কোনো নেতিবাচক প্রভাব যেন না ফেলে সে বিষয়ে ভীষণ সতর্ক সে। তবে কখনো সখনো মনটা কেমন করে ওঠে। নুহাস নিজের দৃষ্টি ফিরিয়ে বলে, আজ তাহলে থাক। অপরা এখনো মনোযোগ দিতে পারছে না, সেই জন্য কথাটা বুঝেনি। কিছু বললেন?
নুহাস অবাকই হয়, মেয়েটা অমনোযোগী ঠিক আছে, তবে আজ একটু বেশিই লাগছে না? তোমার কি শরীর খারাপ? না তো। শিওর? হ্যাঁ। অপরা মনও হয়ে যায়। নুহাস হতাশ হয়ে উঠে দাঁড়ায়। আজ আর পড়াবো না, কাল ঠিক মতন হোমওয়ার্ক করে রাখবে। অপরা কেবল মাথা দুলায়। নুহাস বের হয়ে যায়। বইপত্র গুছিয়ে নিয়ে বের হয়ে দেখা যায় অয়ন দাঁড়িয়ে, তার পাশেই নুহাস। দুজনে কথা বলছে। অপরাকে দেখে চোখ ফেরায় অয়ন। ঠিক আছে, আজ তাহলে যাও, কথার শরীর ঠিক হলেই এসো। জি ভাইয়া। নুহাস চলে যায়। অয়ন এগিয়ে এসে বলে, তুই একটা জ্বালাতন। মেয়েটি সঙ্গে সঙ্গে শুধায়, কেন? নুহাসও তোকে সহ্য করতে না পেরে অল্প পড়িয়ে চলে গেল, বুঝিস কতটা গর্দব তুই? হুম। বলে পাশ কাটিয়ে যায় মেয়েটি। অয়ন অবাক চোখে তাকিয়ে রয়। অপরার মনটা একটু বেশি বিষণ্ণ নয়? পেটের যন্ত্রণায় কাতর কথা। অপরা গরম পানি নিয়ে এসেছে, ভাপ দিলে কিছুটা আরাম লাগবে। অপুকে দেখে কথা বলে, কিছু ভাবলে? অপু জানে মেয়েটি কি বলেছে, ওর বিষণ্ণতা আরও বাড়ে। হট ব্যাগটা এগিয়ে দিয়ে বলে, মাথায় আসছে না। তার মানে রুবিনাবু অন্য জায়গায় বিয়ে হবে? বলতে বলতে কথার মুখটা কাদো কাদো হয়। অপরা নিজেও অসহায় হয়ে তাকিয়ে থাকে। কোনো সমাধান নেই? দুজনকে একসাথে করে কথা বলবো। অপরা শুধাই কথা বলে, বুঝতে পারছি না কোনটা ভালো হবে। আর তো মাত্র কটা দিন। দুজনেই ভীষণ অসহায় বোধ করে। অপরা মিনমিনে সুরে বলে, আমি বরং একবার রুবিনাবুদের বাড়ি থেকে ঘুরে আসি। ভাবনা মতোই রুবিনাদের বাড়িতে চলে আসে অপরা। ভিটে পাকা টিন চালের ঘর রুবিনাদের। রুবিনার ঘরটাও বেশ ছোট, তবু বেশ গুছিয়ে রেখেছে মেয়েটা। বসে আছে লম্বা চুলগুলো ছেড়ে। অপরা উকি দিয়ে বলে, আসবো রুবিনাবু? অপরার অনেক মাস ধরেই এ বাড়ি মুখ হয় না। ওই যে তার জন্য রুবিনাবুর বিয়ে ভাঙলো, সেদিন থেকে এ বাড়িতে আসে না সে। মেয়েটিকে দেখে ভালোই লাগে রুবিনার। আয়, কতদিন পর এলি আমার ঘরে। অপরা এগিয়ে যেয়ে রুবিনার পাশে বসে। রুবিনা তার লম্বা মসৃণ চুলগুলো হাতের সাহায্যে খোপা করে নেয়। খোলা চুলেই তো ভালো লাগছিল। তুমি জানো তোমার চুলগুলো কত সুন্দর? এই কথায় রুবিনা হাসে। কিয়ানো একইভাবে ওর চুলের প্রশংসা করে। মানুষটা সবসময় বলে, রুবি, তোমার চুলগুলোই আমাকে প্রথম মোহে ফেলে দেয়। সুন্দর সেই কথাগুলো স্মরণ করেই রুবিনার বুকটা হু হু করে ওঠে। দু চোখ অশ্রুতে ভরে ওঠে। রুবিনাবু? মেয়েটির বাহু স্পর্শ করে ডাকে অপরা। রুবিনা ঘাড় ফিরিয়ে চায়। কাঁদছো কেন? খাচ্ছি না তো, চোখটা এমনি জ্বালা করে উঠল। বলতে বলতে ওনার কোণে চোখ মুছে নেয় রুবিনা। অপরা মনও হয়ে দেখে শ্যাম রঙের রুবিনাকে। এটা সত্য, হুট করেই মেয়েটি চোখে পড়ার মতন না, কিন্তু যখনই কিছু সময় মেয়েটির দিকে তাকিয়ে থাকা যায়, তখন এই সৌন্দর্য উপলব্ধি হয়। অপরা একটু বেশি বিস্মিত হয়ে পড়ে। হয়তো এভাবে প্রেমে পড়েছিল কিয়ান ভাই, তার থেকেও অনেকটা কম উজ্জ্বল ত্বকের মেয়েটির মাঝে। তোর জন্য কিছু নিয়ে আসি, কতদিন পর এলি। বলতে বলতে উঠে যাচ্ছিল রুবিনা। অপরা আটকে দিল, মুখে বলল, যেও না, বসো একটু, আমি কিছু খাবো না। কেন এতদিন পর এলি তুই এইভাবে? আমি কি পর নাকি? তুমি বসো তো। হার মেনে বসলো রুবিনা, তবে দৃষ্টি ঘুরিয়ে রইল। আজকাল হুট করেই কান্না এসে যায়। বিয়ে নিয়ে তোমার অনুভূতি কেমন গো? ভালো, মৃদু সুরে জবাব দেয় রুবিনা। অপরা একটু আমতা আমতা সুরে বলে, আমি তো বিয়ে নিয়ে ভাবতেই পারি না। বিয়ের কথা মনে হলেই কেমন ভয় ভয় লাগে আমার। ভয় কেন লাগে? বারে একটা নতুন মানুষ, তার সাথে সারাটা জীবন কাটাতে হবে, কেমন হয় সেটা নিয়ে একটা চিন্তা আছে না বলো? তাই তো, একদমই নতুন একটা মানুষ, যার সাথে নতুন একটা জীবন শুরু করতে হয়। এটা নিয়ে ভয় হওয়ারই কথা। রুবিনাও তো ভয় পায়, তবে একটু আলাদা ভাবে। কারণ এই ভয়টা নতুন মানুষটাকে নিয়ে নয়, বরং নিজের মানুষটাকে হারিয়ে ফেলার ভয়। অপু কলেজে গিয়েছিল। ফিরতে না ফিরতেই সদর দরজার কাছে পিয়নকে দেখতে পেল, হাতে একটা খামের মতন। অপরাকে দেখে দাঁত মেলে দিয়ে হাসলো। সালাম আম্মাজান, আপনি কলেজ থেকে আসলেন নাকি? চাচা, আপনি এখানে? চিঠি আছে আম্মাজান। বলেই খামখানা এগিয়ে দিলেন পিয়ন। লোকটাকে এর পূর্বে কয়েকবার দেখেছে অপরা, কথাও বলেছে। আজকাল চিঠির চল নেই, তবু কিছু মানুষ শখের বসে চিঠি লেখে। অপরার ঠোঁট বেঁকে গেল। তার জন্য চিঠি এসেছে? কে দিল চিঠি? ভাবতে ভাবতে ভেতরে প্রবেশ করলো অপরা। শুরুতেই বেশ অনেকজন মানুষকে দেখা গেল। এর মধ্যে আছে নীলার বাবাও।
ডাক্তারের পাশে আছে বড় কর্তা ও ছোট কর্তা। তারা কথা বলছেন। অপরা এক মুহূর্ত থেমে রইল, তারপরে এগিয়ে গিয়ে কথার পাশে দাঁড়ালো। ফিসফিস করে বলল, কি রে, নীলাপুর বাবা কেন এখানে? বিয়ের কথা চলছে। কার? অয়ন ভাইয়ের। সে কি রে, কিয়ান ভাইয়ের? তার জন্য মেয়ে ঠিক করা হয়েছে। এই কথায় অপরা হা হয়ে যায়, কথার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে। এত কিছু ঘটে যাচ্ছে অথচ সে কিছুই জানে না। ছোট কিশোরী হতাশার মতন শ্বাস ফেলে। আমাকে আর কিছু জিজ্ঞাসা করিও না অপুপু, আমি আর বলতে পারবো না। কথাটা শেষ হতে না হতেই পালিয়ে যায় কথা। সেদিকে তাকিয়ে অপরা বাক্য হারিয়ে ফেলে। রহস্য তৈরি হয় মনে। কিয়ান ভাইয়ের জন্য কাকে ঠিক করা হলো? অপু, ফিরেছিস? এখানে দাঁড়িয়ে কেন? বড় গিন্নি এগিয়ে আসেন, অপরার মাথায় হাত রেখে বলেন, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। বাসায় আজ ছানার মিষ্টি আনা হয়েছে, একদম গরম গরম, তোর প্রিয়। ছানার মিষ্টি অপরার অতি প্রিয়। খাবারের কথা শুনে পেটে কেমন সুড়সুড়ি অনুভব হয়। অপরা ছোট ছোট নয়নে চেয়ে বলে, ইস, খিদেটা বাড়িয়ে দিলে তো। বড় গিন্নি হাসেন। অপরা দ্রুত পায়ে নিজের ঘরের দিকে এগোয়। পথের মধ্যে দাঁড়িয়ে পড়ে। অয়নের ঘরের সামনে সে উকি দিতেই দেখতে পায় সুদর্শন পুরুষটিকে। সুন্দর ছাই রঙের একটি শার্ট পরেছে, হাতাটা গুটিয়ে রাখা, চুলগুলো শৈল্পিকভাবে সাজিয়ে নিচ্ছে। তার এমন আয়োজন দেখে অপরা ঠোঁট উল্টিয়ে ফেলে, মুখে বলে, ঢং। অপরা যখন উকি দিয়ে রয় তখনই উদয় ঘটে কিয়ানের। ছেলেটা নিজের কক্ষ থেকে বেরিয়ে এই দৃশ্যটি দেখতে পায়। আপু, হঠাৎ কণ্ঠে ভয় পেয়ে যায় অপরা, ছিটকে সরে যায় দূরে। কিয়ান ব্রুকুচকে বলে, ওকে দিয়ে আছো কেন? অপরার সাথে সাথে আটকে দিয়ে বলে, চুপ করুন কিয়ান ভাই, নবাব সাহেব জানলে আমার রক্ষে নেই। এবার কিয়ানের কণ্ঠ নরম হয়, ছোট স্বরে বলে, আচ্ছা, কিন্তু এভাবে উকি দিচ্ছিল কেন? এমনি এমনি। আপনি কোথায় যান এত সেজেগুজে? কিয়ান আসলে সাজেনি, সাধারণভাবেই বের হয়েছে। তবু কথা কাটাতে প্রশ্নটি করলো অপরা। বেরোচ্ছি, কিন্তু পেন্টিং করতে হবে, রং শেষ। এই হলো কিয়ান ভাই, যার জীবনে রং তুলি সব। অপরা ঠোঁট উল্টিয়ে চেয়ে থাকে। কিয়ান বিদায় জানাতে বলে, যাই আপু, তুমি তো মাত্র ফেলে, ফ্রেশ হও। কিয়ান তখন সিঁড়ির দিকে পৌঁছে গেছে। অয়নও তখনই নিজ কক্ষ থেকে বের হয়ে আসে। অপরার চাহনি লক্ষ্য করে বলে, ভালোই তো। এই কথায় ফিরে থাকায় অপরা। অয়ন ঠোঁট কামড়ে বলে, কিয়ান ভাইকে তোর পছন্দ? আগে তো জানতাম না। একটা মিশ্র অনুভূতি আসে অপরার। একটা সময় অপরা নিজেও তো মনে করত কিয়ানের প্রতি যে ভালো লাগাটা আছে তা বিশেষ। ও তো দিনরাত এক করে ভাবত, কিন্তু শেষমেশ অপরা বুঝেছে এই ভালো লাগাটা প্রেম ঘটিত কিছু নয়। এই ভালো লাগাটা ব্যক্তিত্বের। কিয়ানের শান্ত চলন বলন অপরার হৃদয়কে স্পর্শ করে যেত। সেটির আলাদা নাম হতে পারে, তবে প্রেম নয়। কথা নেই কেন, দাদিজান তো সব সেট করেই দিল। এখন থেকে আজীবন তোকে সহ্য করতে হবে। কোনো সুরাহা পেলাম না। দাদিজান কি সেট করলো? ন্যাকামি করিস? আজব তো, ন্যাকামো কেন করব? আপনি তো কি সব বলে যাচ্ছেন। এবার অয়ন চোখ মুখ শক্ত করলো। মেয়েটাকে ওর বিশ্বাস হয় না। পাক্কা অভিনয় জানে, তাই ধমকের মতন করে বলল, তুই কিছু জানিস না, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? চটে যাচ্ছেন কেন? আপনাকে রোগে ধরেছে নাকি? উফ, এদিকে আয়, দুটো চর বসাই। অপু জানে অয়ন ঠিকই চর বসাবে, তাই 2 কদম সরে আসে। সবসময় মারেন কেন? এই প্রশ্নের জবাব অপু পেল ঠিকই, তবে তার আগে অয়ন এগিয়ে এসে মেয়েটার মাথায় 2টো চর বসালো। যদিও জোরে নয়, তবুও অপুর ঠোঁট উল্টে গেল। আপনার নামে নালিশ করবো আয়ন ভাই। করিস, তবু ন্যাকা সাজিস না। এইটুকু মেয়ে নাকি বিয়ে করবে? বিয়ের কথায় অপরাধ ধ্যান ফেলল। ও এবার চোখ মুখ কঠোর করে বলল, কি বললেন? কি বললাম? বিয়ে মানে? বিয়ে তো আপনি করবেন, ওই যে নিচে নীলাপুর বাসা বাবা বসে আছে যে। আমার আগে তোর বিয়ে হবে। মানে? এত ঢং করিস না তো, অসহ্য লাগে। যাই হোক, আমি যাই, তোর সাথে কথা বলে সময় নষ্ট হচ্ছে। এ কথা বলে পাশ কাটিয়ে গেল অয়ন। এদিকে অপরা হাবুলের মতন চেয়ে রইল। তার মাথায় কিছুই যায়নি। অয়ন ভাইয়ের বলা কথাগুলো বড় রহস্যময়। অনেকটা সময় ভেবেছে অপরা, তবে কিছুই যেন মেলাতে পারছে না। এখন উপায় কথা, এই মেয়েটাকেই চেপে ধরতে হবে। ভাবনা মতোই এগিয়ে যায় ও। কথা তখন উদাস ভরা নয়নে বসে আছে। জানালা দিয়ে পাখির উড়া দেখছে। এই মেয়ে,
হঠাৎ ডাকা ঈষৎ চমকে যায় কথা, বুকে থুতু দিয়ে বলে, উফ অপুপু, ভয় পাই তো। আরো ভয় পাবি যদি না আমাকে সবটা খুলে বলিস। কথার পাশে বসলো অপরা, বাহু টেনে ধরে বলে, আমার তো সব গুলিয়ে যাচ্ছে রে। কেন? জানি না, বুঝতে পারছি না, অদ্ভুত লাগছে। এদিকে রুবিনাবুর। ওর মুখের বাক্যটি কেড়ে নিয়ে কথা বলে, তার তো বিয়ে হয়ে যাবে। সেটাই তো, কিয়ান ভাইকে এই প্রথম অসহ্য লাগছে। এই কথা বলে নজর ফেরায় অপরা। এদিকে কথা চোখ, তার মুখটা শুকনো। তোর মন খারাপ? না। তাহলে? এমনি। তুমি বলো অপুপু, ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন আর যাবে বল, যেমন যায়, পড়তেই মন চায় না। অথচ তুমি বলেছিলে ভালো মন্দ পড়বে। মনের উপর জোর আছে কি? এই প্রশ্নে কথার ছোট্ট হৃদয় আন্দোলিত হয়। সত্যিই তো, মনের উপর জোর আছে কি? নেই তো। তবু কিছু জিনিস আমাদের মেনে নিতে হয়। এই যে যেমন এখন নুহাস আসবে পড়াতে, প্রথমবারের মতন পড়তে ইচ্ছে করছে না কথার, অথচ উপায় নেই, ব্যাগপত্র গুছিয়ে নিতে হচ্ছে। অপরাও অলসের মতন করে পড়ার কক্ষে এগোয়। দুজন বসে থাকে। কিছু সময় পর নুহাসের দেখা মিলে। ছেলেটা এসেই অপরা আর কথার হোমওয়ার্ক চেক করে। খাতাগুলো দেখে ফিরিয়ে দেওয়ার পথে দেখতে পায় তার দুজন ছাত্রীরই মন নেই। অপরার জন্য বিষয়টা স্বাভাবিক, তবে কথা, তার কেন মন নেই? এই প্রশ্নের জবাব মিলে না। ওদের মনোযোগ ফেরাতে নুহাস একটু কাশে, এতে কাজ হয়। একটু লক্ষ্য করো, এভাবে তো পড়াশোনা হবে না। মাথায় এত কিসের চাপ? এত অমনোযোগী কেন? দুজনই মনও থাকে। নুহাস আর কিছু বলে না, পড়াতে থাকে। পড়ানো তখন মাঝপথে সহসাই কথার ডাক পড়ে। কথা উঠে চলে যায়। কক্ষে এখন নুহাস আর অপরা। নুহাস নিজের দৃষ্টি ফেরায়। অপরা ভাবছে কিছু, ও কিছু বলতে গিয়েও বলে না। এই মেয়েটার সাথে যথেষ্ট দূরত্ব রাখে সে, কারণ ভয় হয়। নিজের অনুভূতির প্রতি একটু বিশ্বাস নেই। কথা আসে 5 মিনিট পর। এসে দেখে দুজনই চুপ, যেন মনতার শপথ নিয়েছে। আজকে আমাদের একটু আগে ছাড়তে হবে। নুহাস অন্য মনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ বলাই ঘোর কাটে। একটু থতমত খেয়ে গেলেও নিজেকে সামলেই বলে, কোনো সমস্যা? না তেমন কিছু না, অপুপুর বিয়ের কথা চলছে, আমাদেরও যেতে বলা হয়েছে। এই কথায় অপরার মুখটা হা হয়ে যায়। ও বিস্মিত দৃষ্টিতে কথার দিকে চায়। কথা দৃষ্টি লুকায়। এদিকে নুহাস খানিকটা বিস্ময় আর ব্যথা নিয়ে বসে থাকে। গলার কাজটা তরল শূন্য লাগে। ভেতরটা বলে, কথার বলা কথাটা মিথ্যে হতো যদি। অপু যখন শুনেছিল কিয়ান ভাইয়ের সাথে তার বিয়ে ঠিক করা হচ্ছে, এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। নুহাস যাওয়ার পরও যেন থমকে যাওয়া অবস্থাটা বিরাজ করছিল। তখনই ছোট গিন্নি এসে অপুকে নিয়ে গেলেন। তাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। বসার ঘরে অয়ন আর কিয়ান বাদে প্রায় সকলেই আছে। একটা উৎসব মুখর পরিবেশ। অপু বসে আছে মনো হয়ে। তার লজ্জা লাগছে না, খুশিও লাগছে না। সে কেবল বিস্মিত, স্তব্ধ। দাদিজান অনেক কথাই বললেন। এবার তিনি অপুর হাতখানা ধরলেন। তোর কি কিছু বলার আছে অপু? অপু ছটফট করলো না। শান্ত দৃষ্টিতে দাদিজানের চোখের দিকে চাইল। কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। এই মানুষটাকে ভীষণ ভালোবাসে ও। দাদিজানের চোখ যেন কথা বলছে। তিনি ভেতরে ভেতরে কাঁদছেন কি? হয়তো। অপরাকে ভীষণ ভালোবাসেন তিনি। মেয়েটাকে কত যত্নে লালন করেছেন। এই মেয়েটার একটা গতি না করে মরেও কি শান্তি পাবেন তিনি? না তো। অপরার কিছু বলতে হলো না। তার পূর্বেই প্রবেশ ঘটল কিয়ানের। তাকে কল করে বিষয়টা জানানো হয়েছে। সে এসেছে একদম স্বাভাবিকভাবে। অপু চাইল, মানুষটাকে দেখলো একবার। সুদর্শন বটে, তবে এত নির্বিকার ছেলে মানুষ, তার ছটফটে জীবনের সাথে যায় কি? এই জায়গায় একটা দ্বিধা তৈরি হয়। কিয়ান বসে সকলের মাঝে। ছোট গিন্নির দু চোখে অনেকটা ভয় দেখা যায়। ছেলেটা হাটে হাড়ি না ভাঙে। যদি রুবিনার কথা বলে দেয় তাহলে কোন দোল লাগবে। তিনি ছটফট করতে করতে কিয়ানের মাথার কাছে দাঁড়ালেন। ছেলের বাহু চেপে ধরে বললেন, কিয়ানের অমত থাকবে না আশা করি। এই কথায় অপরা কিয়ানের দিকে তাকালো। এত নির্বিকার কেন? মানুষটা কি রহস্যময়, নাকি অপরাই ভুল? ওর ভিতরটি প্রশ্নে প্রশ্নে আন্দোলিত হচ্ছে। এই আন্দোলনের প্রশমন ঘটল দাদিজানের কথায়। তিনি কিয়ানের দিকে চাইলেন, করলেন সেই প্রশ্নটি। মতামত দাও দাদু ভাই, মতামত পেলে আমরা আয়োজন শুরু করব। 1 সেকেন্ড চাই, যাই 2 সেকেন্ড। অপরার কাছে প্রতিটা সেকেন্ড ঘন্টার অনুরূপ মনে হয়। ও শুকনো ঢোক গিলে ছটফটে নয়নে তাকায়। কিয়ান উত্তর দেয় না। অপরা উদ্বিগ্ন হয়ে কথার দিকে চায়। ছোট্ট কথা,
অপরার জীবনের সাথে অনেক বেশি জড়িয়ে। তার দিকে তাকিয়ে নিজের ভেতরকার কথা জানাই, কথা মুখ লুকায়। অপু বউর দিকে তাকানোর সাহস নেই তার।